Dash and Company, 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 মনের কথা আমি শুনবো তোমার মুখ দিয়ে। নমস্কার, আজ আমরা ফ্রেন্ডস টিভি পর্দায় দাস অ্যান্ড কোম্পানি নিয়ে হাজির। দাস অ্যান্ড কোম্পানি এমন একটি টক শো হতে চলেছে, সেটি নতুন থেকে পুরনো অভিনেতা অভিনেত্রী, শিল্পী বা সমাজের বিভিন্ন মানুষদেরকে একত্রিত করার একটি প্ল্যাটফর্ম এবং তাদের মনের কথা, তাদের নিজেদের মনের কথা আমরা শুনব তাদের নিজেদের মুখ থেকে। কোনো রং নয়, কোনো পলিটিক্যাল কোনো ভাষা আমরা ব্যবহার করব না এবং সকলকে নিয়ে আমরা এই দাস অ্যান্ড কোম্পানিতে আপনারা দেখতে পাবেন একের পর এক শিল্পীদের, যারা দীর্ঘদিন কাজ করেছে বা যারা অল্প সময়ে কাজ করে খ্যাতি অর্জন করেছে, সকলকে আমরা দাস অ্যান্ড কোম্পানিতে আহ্বান করব এবং তাদের মনের কথা আপনারা শুনতে পাবেন। আজ শনিবার, আজ থেকে আপনারা ফ্রেন্ডস টিভি পর্দায় দেখতে পাবেন দাস অ্যান্ড কোম্পানি। আজ প্রথম এপিসোডে আজ এমন একটি মানুষকে আমরা অতিথি হিসাবে পেয়েছি, যিনি দীর্ঘদিন চলচ্চিত্রের সাথে যুক্ত, নাটক থিয়েটারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পাশাপাশি খুব ভালো মনের একজন মানুষ। আমরা পেয়েছি অভিক ভট্টাচার্যকে। নমস্কার। নমস্কার। আজ দাস অ্যান্ড কোম্পানিতে তুমি এসেছো, তোমার কেমন লাগছে? নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হতে চলেছে বা নতুন একটি প্ল্যাটফর্মে তুমি এসেছো আর আমাদের অতিথি হিসাবে, তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আর সবার আগে আমি দাস অ্যান্ড কোম্পানি এবং ফ্রেন্ডস টিভি এদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এদের আমি দীর্ঘ জীবন এবং এই প্রোগ্রামটার দীর্ঘ জীবন কামনা করছি। তুমি তো দীর্ঘদিন ধরে অনেক কাজ করেছো, অনেকটা ট্রাভেল লাইফ তোমার কাছে, তুমি সেই সম্বন্ধে কি বলতে চাইছো দর্শক? এর বলার মতো কিছু নেই। আমি অনেক দিন ধরে কাজ করছি। ইনফ্যাক্ট আমি মানে আমাকে কোনটা জানতে চাইছো, আমার ফিল্ম ইন্ডাস্ট্রি না আমার অভিনয় জগতে? আমি আশা থেকে অভিনয় আশা থেকে, জিরো থেকে একদম। তো আমি প্রথম অভিনয় করি, আমি তখন ক্লাস 4-এ পড়ি। শৈলেশ গুহ নিয়োগীর একটা নাটক উত্তাল তরঙ্গ, ওই নাটকে একটা বাচ্চা মেয়ের ক্যারেক্টার ছিল, মিনু। কিন্তু বাচ্চা মেয়ে পাওয়া যাচ্ছে না, এদিকে আমার প্রচণ্ড নাটক করার ইচ্ছে। পাড়ার ছেলেরা সবাই করছে, আমাদের ওখানে একটা বিরাট নাটকের উৎসব হয়, সেখানে সবাই নাটক করবে, আমিও করব। তো অনেক করে বলাতে ডিরেক্টর তখন ওই মিনুটাকে মিন্টু করে দিল, বাচ্চা ছেলে করে দিল। এবং পুরো বইটা কিন্তু এই বাচ্চা ছেলেটা আছে আর একটা পাগলা বাবা আছে, এদেরকে নিয়ে ওই তখন নকশাল মুভমেন্ট ছিল, তো ওই পাড়ার গুন্ডাবাজি এইসব, দারুণ একটা গল্প, সব মিলিয়ে মিশিয়ে। ওটা আমার জীবনের প্রথম গল্প, প্রথম অভিনয়। তারপর আমি যখন 8-9-এ পড়ি, তখন আমি জোছন দস্তিদারের ওই 2 মহল নাটকটা ওটা করি।
ওটাতে আমি দুটো ক্যারেক্টারই করেছিলাম। একবার করেছিলাম, ওটা বেশ অনেকগুলো শো হয়েছিল। একবার করেছিলাম রঞ্জন স্যান্যালের ছেলে সুবীর স্যান্যাল, আরেকবার করেছিলাম ওর যে মেন ভিলেনটা, গুন্ডাটা, ওটা নামেই ভিলেন, ওটাই হিরো, লালুয়া। সে মানে এতটাই আমার ওটা মানে ভালো লেগেছিল নাটকটা, মানে ওটা আমরা বোধহয় 15টা-16টা শো করেছিলাম, ওই লালুয়া করেছিলাম। আমার 2-4টে ডায়লগ এখনো মনে আছে। একটা বলবো? একটা আমি বলছি, ওই লালুয়া বসে আছে, লালুয়ার ওপরে তো রঞ্জন স্যান্যাল হচ্ছে এমনই একজন, এই গল্পটা নিশ্চয়ই অনেকেই জানেন আপনারা, যারা হয়তো এখনকার দিনে তারা জানেন না। এই যে আমরা ভিখিরি দেখি না, আমি সবার কথা বলছি না, তখন এটা ছিল এই পঙ্গু, কারোর হাত ভাঙা, কারো ব্যাঁকা, এইগুলো কি হতো তখনকার দিনের একজন বিখ্যাত ব্যবসায়ী রঞ্জন স্যান্যাল, তিনি, আমি গল্পের কথাটা বলছি আর কি, দুই মহল, তিনি ওই বাচ্চা ছেলে মেয়েদের ধরে তাদের হাঁড়ির মধ্যে পুড়ে, এর মধ্যে পুড়ে নানা রকমভাবে তাদেরকে ওরকম বিকলাঙ্গ করে দিয়ে রাস্তায় বসিয়ে দিত, হাওড়া স্টেশনে বসিয়ে দিল, শিয়ালদা স্টেশনে বসিয়ে দিল। প্রচুর টাকা ইনকাম এখনো হয়। এখনো কিছুদিন আগে আমরা শুনছিলাম না, একটা ভিখিরি মারা গেছে, তার গদি থেকে 1.5 লাখ না কত লাখ টাকা পাওয়া গেছে। তো অনেকদিন আগের ঘটনা। তো এইটা নিয়ে গল্প, রঞ্জন স্যান্যালের এটা ব্যবসা, আর এই লালুয়া এগুলো করে। কিন্তু লালুয়ার করতে করতে একসময় লালুয়ার মনে হয়েছে যে আমি অনেক বেশি পাপ করছি। তখন লালুয়া বলছে যে চোখের থেকে লিদ সালা উড়ে গেল, একদিন সালা আমিও পালিয়ে যাব, থাকবো না এখানে। কিন্তু সালা কোথায় যাব? যেখানে যাবো ওই সালা রঞ্জন স্যান্যালের কালো হাত, ওই কালো সারাসি মতো আমাকে সালা ঘাড় ধরে টেনে নিয়ে চলে আসবে। জানি না আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। এই ধরনের কিছু ডায়লগ ছিল, মানে আমার খুব মনের মতো জায়গাটা ছিল। তো তারপর আমার আস্তে আস্তে না, মানে তখন এই স্টেজের প্রতি ভালোবাসা, নাটকের প্রতি ভালোবাসা, এটা বাড়তে লাগলো। এদিকে পড়াশোনা তো চলছে, বাট পড়াশোনায় আমি একেবারে ফার্স্ট বয় কোনোদিনই ছিলাম না। আমি পাস করতাম, আমি জানি আমি পাস করবো, 1 মাস 2 মাস পড়বো, পড়ে পাস করে বেরিয়ে চলে যাব, আমার ওটাই যথেষ্ট, আমার ফার্স্ট বয় হতে হবে না। বাড়ি থেকে একটু চাপটাপ দিত, বাট আমার মা আমার খুব ফেভারিট ছিল, যে না মার সাপোর্ট সবসময় পেয়েছি। বাড়ি থেকে যে একেবারে ভীষণভাবে করতো তা না, বাড়ি থেকে একটাই কথা হতো, পাস করতে হবে, আর মোটামুটি মার্কস নিয়ে করো, পরীক্ষায় পাস করতে হবে। তো আমি করতাম, এটা আমি করতাম। তারপর আমি ওই কন্টেম্পোরারি গ্রুপ মানে পদাতিকে আমি জয়েন করি, দিলীপ মজুমদার ডিরেক্টর ছিল। এটা হবে, আমি তখন এটা 80 হবে, 80 না আরও আগে হবে, 78 ফেট হবে। তো আমি তখন বললাম না, আমি তখন জাস্ট স্কুল ফাইনাল পাস করেছি। তা আমি জয়েন করি ওদের ওই গিরিশবাবুর জয়সাকা তেসা নাটকটা, রসিকলাল আমার ক্যারেক্টারটা হিরো, ওইটা হয় প্রত্যেক রবিবার থিয়েটার সেন্টারে হতো ওটা। তারপর তো আমি শ্যামবাজারে সমর মুখার্জির ওখানেও নাটক করি, সারকারিনায় আমি করতাম, রঙ্গিনী নাটক করতাম। তো এইভাবে করতে করতে এদিকে আমার হাওড়ায় একটা নিজস্ব একটা গ্রুপ থিয়েটারও আমি করেছিলাম, রেনবো। সেই না, তারপরে আমার নিজস্ব গ্রুপ ছিল, আমরা 7 বন্ধু মিলে করেছিলাম, ওই জন্য ওটার নাম রেনবো দিয়েছিলাম। তাই ওটা বেশি দিন চলেনি। তো এই যখন নাটকও করতাম, এদিকে আমার তখন একটু করে ধ্যান ছিল যে প্রফেশন হিসেবে হয়তো এই জায়গাটায় আমি আসবো, তাহলে একটা ফিল্ম করব বা কিছু করব, এইদিকে ধ্যান ছিল। আমি সন্ধ্যেবেলা গ্রুপ থিয়েটারে রিহার্সাল দেওয়ার আগে 2-3 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে আমি স্টুডিও চলে যেতাম। আজকে যেমন স্টুডিওয়ে ঢোকাটা খুব সোজা, তখন স্টুডিওয়ে ঢুকতে দিত না, গেটের দারোয়ান থেকে শুরু হতো, পরপর দারোয়ানকে ফিট করে পানটা বিড়িটা খাইয়ে হাতে 10 টাকা গুঁজে ভেতরে ঢুকতাম। ঢুকে সেটে গেলাম, হয়তো দেখলাম বিশাল শুটিং হচ্ছে, ওখানে সব বড় বড় আর্টিস্টরা রয়েছে, তাদের শুটিং চলছে। তো এরকমই একদিন ইন্দ্রপুরীতে ঢুকেছি, দেখছি একটা তপন সাহা প্রডিউসার আর ডিরেক্টর ছিল ইমন কল্যাণ চ্যাটার্জি, ওদের একটা ছবি শুটিং হচ্ছে, সেখানে সব বড় বড় আর্টিস্টরা রয়েছে, আমাদের সন্তুদা,
তারপরে দীপঙ্কর দে, এসব বড় বড় আর্টিস্টরা। কোনো রকমে ভেতরে ঢুকলাম, ঢুকে খানিকক্ষণ দেখছি, এবারে প্রোডাকশান বয় সবাই বেরো বেরো বেরো, প্রোডাকশান বয়কে পান ফান খাওয়াতাম, পান খাও সিগারেট খাও, আমাকে একটু সাইডে দাঁড়াতে দাও। তো যাদের পান সিগারেট খাইয়েছিলাম তারা কিন্তু পরবর্তীকালে আমার মাথায় ছাতা ধরেছিল। দেখার আগ্রহটা ছিল, কিন্তু তারা যখন যাদের পান সিগারেট খাইয়েছিলাম তারা আমাকে পরবর্তীকালে এখনো বা আগে ছাতা ধরে আমার পিছনে দাঁড়িয়ে, আমার পানটা সিগারেটটা এনে দেয়, আমি খাই না সিগারেট, যাই হোক। তো এটা কথার কথা। তো এই হলো আমার স্টার্টিং। তুমি কোন পরিচালকের কাছ থেকে তোমার জার্নি শুরু হয়েছে? এই যারটা আমি দেখতে ঢুকেছিলাম, ইমন কল্যাণ চট্টোপাধ্যায় ডিরেক্টর, ওনার একটা ছবি আমি দেখি, শতাব্দী রায় ওটা হিরোইন ছিল, তাপস পাল হিরো ছিল, রবি ঘোষ ছিলেন, ওইটা দেখতে ঢুকেছিলাম। আমার প্রথম ছবি দাবি, সেই ছবি ডিরেক্টর ইমন কল্যাণ চ্যাটার্জি। তপেন্দু গাঙ্গুলি ভীষণ নামকরা স্ক্রিপ্ট রাইটার এক সময়ের, ওনার স্ক্রিপ্ট। ওই ছবিতে হিরো ছিল তাপস পাল, হিরোইন শতাব্দী, ইন্দ্রাণী দত্ত, মৌমিতা চক্রবর্তী, ভাস্কর ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি, পুরো আর্টিস্ট ভর্তি। আমি ওটায় ভিলেন করেছিলাম। 97-এ ওই ছবিটা শুরু হয়েছিল, 99-এ রিলিজ হয়েছিল। নেগেটিভ চরিত্র থেকে তোমার আমার ওটা স্টার্টিং 99-এ রিলিজ হয়েছিল। 2000 সালের বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড, উত্তম কুমার অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম, এবং তার পাশাপাশি আরও 4-5টা আমি 2000 সালের বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এটা আমার জীবনের ছবিতে ফার্স্ট। আর আমার প্রথম সিরিয়াল, তখন এইসব এত চ্যানেল ছিল না, দূরদর্শন ছিল। দূরদর্শনের যে হিট সিরিয়ালটা ছিল বিবাহ অভিযান, তারপরে আরেকটা হিট সিরিয়াল এসেছিল আলালের ঘরের দুলাল, টেকচাঁদ ঠাকুরের গল্প। আমরা যে বাঙালিরা বলি না কথায় কথায় আলালের ঘরের দুলাল হয়ে গেছে, ওই আলালের ঘরের দুলালের ওটা আমার অডিশন দিতে হয়েছিল। কালীপ্রসাদ রায়চৌধুরী উনি ছিলেন ওটার ডিরেক্টর। তো ফাইন আর্টসে মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও এই নাটকটা হচ্ছিল, তাতে আমি একটা নেগেটিভ ক্যারেক্টার করেছিলাম। ওইটা দেখে উনি দেখতে গিয়েছিলেন, দেখে পছন্দ হওয়াতে আমাকে বলেছিল, বাবা তোমাকে আমার পছন্দ, আমি তোমায় নেব, কিন্তু তোমায় অডিশন দিতে হবে। আমি নিশ্চয়ই দেবো। তা আমি অডিশন দিয়েছিলাম, দেওয়ার পর আমি সিলেক্ট হয়েছিলাম। ওটা আমার জীবনের প্রথম সিরিয়াল আলালের ঘরের দুলাল, ওটা আমি হিরো করেছিলাম, মানে যে আলালের ঘরের দুলাল সেই আমি আলালের ঘরের দুলাল। আমার বাবা হচ্ছে বাবুলাল ক্যারেক্টার, আমারটা মতিলাল। মতিলাল আলালের ঘরের দুলাল ছিল, জমিদারের বাবুলাল হচ্ছে মনোজ মিত্র, মা ছিলেন সাবিত্রী চ্যাটার্জি। আমার প্রথম সিরিয়ালে কারা কারা দেখো, সুনীল মুখার্জি, কল্যাণ ঘোষ, এবং যত সুব্রত সেন শর্মা, মানে যত নাম করা আর্টিস্ট আছে সব ঘিরে একদম সোনালী আর্টিস্ট একদম। এবং ওটাতেই আমার একটা প্রিয় বাইজি ক্যারেক্টারে পরবর্তীকালে যে হিরোইন হিসেবে নাম করেছিল মিতালি চক্রবর্তী, মিতালি এসেছিল ওটা ওর প্রথম সিরিয়াল। ওইটা আমার জীবনের প্রথম সিরিয়াল, এটা আলালের ঘরের দুলাল, দূরদর্শনে। কিন্তু এটা আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো নয়। আমি জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম 78 সালে একটা ছবিতে। সেই ছবিটারও নাম ছিল লোফার। সেই ছবিটা আমি 3 দিন শুটিং করেছিলাম। সুনীল মুখার্জির সাথে আমার ক্যারেক্টার ছিল, আরও সব অন্যান্য আর্টিস্টরা ছিল। ছবিটা হয়নি, আমি তখন আবার ব্যাক করে গিয়েছিলাম। তারপর আবার ফিরে আসা, এটা হলো আমার স্টার্টিং। তুমি তো অগণিত সিনেমা করেছো, এখনো পর্যন্ত কতগুলো সিনেমা? 250টা তো হবে। বোম্বাদা কিন্তু অনেক সিনেমা দেখি। বোম্বাদা আমি আছি, হ্যাঁ। বোম্বাদার সঙ্গে মিনিমাম আমার 58 থেকে 60টা ছবি হবে। যখন ইন্ডাস্ট্রির একটু টানাপোড়েন চলছে তখন তো বোম্বাদা ইন্ডাস্ট্রিকে একটা জায়গা দাঁড় করিয়েছে, কিন্তু তুমি প্রত্যেকটা প্রজেক্টে, স্বপন সাহা হোক, হরনাথ চক্রবর্তী হোক, বা আরো অন্যান্য যারা আছে ফিল্ম মেকাররা, তাদের পরিচালনা অনেক কাজ করেছে, কিন্তু মানে সব থেকে কোন প্রজেক্ট তোমার বেশি মন কেড়েছে? কোন প্রজেক্টটা মানে অভিনয়ে, মানে কোন সিনেমাটা বেশি মন কেড়েছে? এই যে তোমার ওই মানে আমি অভিনয় করে, তুমি অভিনয় করে, এরকম তো অনেক সিনেমা আছে। অ্যাকচুয়ালি আমি এই সিনেমায় আসার পর, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর আমি মোটামুটি অনেকগুলো কাজই করছিলাম। করতে করতে একটা সময় আমি চোখে পড়ি স্বপন সাহার, ঠিক আছে? তো
আমার সঙ্গে, উনি আমাকে চিনতেন, আমিও ওনাকে চিনতাম, কোনো কারণে ওনার সঙ্গে আমার কাজ হয়নি। তো আমার এক গডফাদার বলতে পারো, গড ব্রাদার বলতে পারো, ফাদার বলা যাবে না এখানকারই, তিনি স্বপনদাকে ডেকে তার বাড়িতে আমার সঙ্গে আলাপ করিয়ে দেয় যে তুই এতগুলো কাজ করছিস, তোর সঙ্গে স্বপনদার আলাপ নেই? না দাদা, সেরকম আলাপ নেই। তো স্বপনদার আলাপ করিয়ে দেয়, আলাপ হয়। হওয়ার পর স্বপনদা আমাকে বলে যে আমার একটা ছবি চলছে অনেক দিন ধরে, ছবিটা, আর আমাদের রজ্জাক সাহেব ছিলেন বাংলাদেশের খুব নামকরা অভিনেতা, যে রজ্জাক সাহেবের ডেটের জন্য উনার পোর্শনটা আটকে আছে। এবার উনার পোর্শনে আমার কাজটা বাকি। তো উনি একটা ডন ওই ছবিতে, তো উনার একদম ডান হাত একটা ক্যারেক্টার আছে রফিক, কিন্তু খুব বেশি দিন ক্যারেক্টারটা যাবে না, 2-3 দিন কি এরকম যেতে পারে ক্যারেক্টারটা, তুমি কি করবে? তখন আমার এতগুলো বলছে, তোমার তো এত ছবি রিলিজ হয়ে গেছে, তোমার তো পোস্টারেও তোমার ছবি দেখি, তুমি কি করবে এরকম ছোট ক্যারেক্টার? আমি একদিনের চরিত্র হলেও করব, কারণ আমি যেসব ছবি করেছি ঠিক আছে, সবাই ভালো, সবাই নমস্য, বাট আমি স্বপন শাহর কাজ করব। স্বপন শাহ তখন ঊর্ধ্বগগনে, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া, তখন আমি করব। তা আমি করতে নামলাম। প্রথম দিন আমার রচনা, রাজ্জাক সাহেব, এদের সবার সাথে কাজ ছিল, কোর্ট সিন ছিল। তারপরে বেরিয়ে রজ্জাক সাহেবের সঙ্গে কথাবার্তা বলে আমরা গাড়িতে করে বেরিয়ে যাচ্ছি। এই ছবিটা যখন করতে শুরু করলাম, 3 দিন তো চলে গেল। 12-13 দিনের মাথায় আমি স্বপনদাকে জিজ্ঞেস করলাম, দাদা 3 দিন তো হয়ে গেছে, আর কি লাগবে? বললো আর 2 দিন লাগবে। হ্যাঁ, 15 দিন হয়েছে। আমি তখন আর বেশি ঘাটাইনি, আমি তো তখন নতুন। এটা করতে করতে আমায় বললো যে তোমার এখন কি অবস্থা? তাই আমি বললাম, দাদা আমার তো এখন এই সিরিয়াল আমি পাশে করি, সিরিয়ালটা করছি। তো বললো যে একটু সামনের মানে 4-5 দিন পর বললো আমার শিলিগুড়ি যেতে হতে পারে, একটা ছবি আছে, 12 দিনের ক্যারেক্টার আছে। পরে আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম, দাদা 3 দিন বলছে, দেখো আমি তো তোমার সাথে কাজ করিনি, আমি 3 দিন বলেছিলাম, যদি দেখতাম সেরকম কিছু না, আমি বাঁদিকে আরেকটা সাপোর্টিং ক্যারেক্টার রেখেছিলাম তোমার সাথে সাথে, কিন্তু আমি তাহলে কি করতাম, তোমাকে অফ করে দিতাম, কিন্তু আমার ভালো লেগেছে তোমার কাজ, তো তুমি থেকে গেলে। এই যে থেকে গেলাম, তারপর ওই লোকটাই আমার গুরু, ওই লোকটাই আমার সব। আজকে ওনার জন্য আমাকে এত মানুষ চেনে, এত মানুষের ভালোবাসা পাই, এবং আমি যা আমার ম্যাক্সিমাম হিট ছবি সবই পরিচালক স্বপন শাহ এবং হিরো মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, এরা। তোমাকে তো অনেকেই আগে সিনেমা সিরিয়ালে দেখা যেত, ছোট পর্দায় বড় পর্দায় দেখা যেত, এখন সেইভাবে দেখা যাচ্ছে না কেন? না, আমাকে কিন্তু দেখা যাচ্ছে, মানে যারা বসে গেছে আমি সেই দলে নেই, কিন্তু এখন ইন্ডাস্ট্রিটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক ভালো ছবি হচ্ছে, ছোট ছবি হচ্ছে, যে ছবিগুলো হয়তো সেইভাবে প্রচার পাচ্ছে না, সেইভাবে হলে এসে দাঁড়াতে পারছে না, এবং আমার সময়কার যারা অভিনেতা ছিল তাদের কাছে হয়তো সেই পরিচালকরা বা প্রযোজকরা তাদের বাজেট কম বলে যেতে সাহস পাচ্ছে না, কিন্তু আমার কাছে তারা আসছে। আমার কাছে তারা এলে আমি কাউকে ফেরাই না একেবারে, কারণ তারা আমার কাছে আসছে কিছু পাওয়ার আশায়, যে দাদা তোমাকে এত দেখেছি, তো ওনারাও আছেন, কিন্তু ওনাদের নিতে গেলে তো আমাদের সেই বাজেটটা নেই। তো আমি এখন মানে কম বাজেটের প্রডিউসারের অমিতাভ বচ্চন হয়ে গেছি আর কি। তো সবই করতে হবে, আমি সবার সঙ্গে কাজ করি, আমার খুব ভালো লাগে। পাশাপাশি বড় ছবিও হচ্ছে আমার মোটামুটি 3-4টে ছবি এই কিছুদিন আগেই রিলিজ হয়েছে, আর একটা আমার খুব বড় ছবি আসছে, আরসি কথন। ছবিটা একদম নতুন ধরনের গল্প, খুব তাড়াতাড়ি এটা হলে রিলিজ হবে। আর আমার পাইপলাইনে প্রায় 7-8টা ছবি আছে, আতিউল ইসলামের ছবি আছে, আরও অনেকেরই ছবি রয়েছে, এগুলোও আসছে। তোমার এই যে অভিনয় জীবন আর বাংলা ইন্ডাস্ট্রি যে পরিবর্তনগুলো এখন হচ্ছে, মানে পরিবর্তনটা হতে তোমার কি ধারণা, কেন হচ্ছে পরিবর্তনটা? পরিবর্তন কেন হচ্ছে মানে এটা তো ডিজিটাল যুগ এসে গেছে, তো সব কিছুরই পরিবর্তন দরকার, সব কিছু এগিয়ে গেছে। আগে আমরা শুটিং করতাম, তারপরে আমি রক অ্যান্ড রোলে ডাবিং করেছি, রূপায়ণে ডাবিং করেছি, আরও 3-4টে জায়গায় করেছি, সে খুব কঠিন ব্যাপার ছিল। এখন তো ডাবিং সোজা,
এখন তো মিটারে শুধু কথাটা বলে দিলে ওনারাই সব কিছু এডিটাররা যারা আছেন তারা সব বসিয়ে দিচ্ছেন। তখন ডাবিং করতে গেলেও শিখতে হতো। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যখন আমার প্রথম ছবি দাবির কথা বললাম, সেই দাবির ছবিটা যখন আমি ডাবিং করতে গেছি, আমার প্রথমে দেখে ভয় লেগে গেছিল। তারপরে ভাস্করের ডাবিং হলো, তারপর তাপসদার ছিল। আমি তাপসদাকে বললাম, তাপসদা আমি তো ডাবিং পারি না। তাপসদা বললো, আয় আমার কাছে আয়। তাপসদা আমাকে পাশে দাঁড় করিয়ে ডাবিং করা মোটামুটি শেখালো। তারপর আমি ডাবিং করতে শুরু করলাম। আমাকে সবাই অনেক হেল্প করেছে, সবাই। মানে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, আমার যতক্ষণ না আমি একটা পজিশানে পৌঁছেছি, আমাকে সবাই একটু হেল্প করেছে। যখন আমি পজিশানে পৌঁছে গেছি, তখন তো যেটা হয় ইন্ডাস্ট্রিতে, পিছন থেকে টেনেছে, সে টানবেই, কিছু করার নেই। মানে তুমি তো আগে তুমি আগে অনেক পুরনো শিল্পী, পুরনো পরিচালক, তুমি সম্মান করতে, এখন কি সেই সম্মানটা আছে? মানে করো 100 বার করি। আমি এখনো পর্যন্ত পুরনো পরিচালকদের তো সম্মান করিও, আমি নতুন পরিচালকদেরও সম্মান করি। কারণ আমি মনে করি এই পরিচালক হওয়া মানে ইনাদের ওপর যে কি চলে, আমি তো স্বপনদার অনেক কাছাকাছি থাকতাম, আমি দেখেছি, আমি অনেক কিছুই দেখেছি। উনার তো খুব ভালো সময় ছিল। যাই হোক, পরিচালকদের একটা প্রডিউসার আনা থেকে শুরু করে লাস্ট ছবিটা রিলিজ অবধি সবটাই থাকে উনাদের কাঁধে, ঠিক আছে? আর আমরা তো উনাদের কাঁধে চেপেই কাজটা করি। উনি তো ক্যাপ্টেন, উনার কাঁধেই চাপি। তো তাদের যে কি হেডেক থাকে, কত কষ্ট থাকে, একটা মানে প্রডিউসার এনে একটা ছবি করে কি রিটার্ন হবে পরের কথা, আগে তো ছবিটা বানানো ঠিকঠাক। তো আমি সব পরিচালককে রেসপেক্ট করি। এখন আমি আমার থেকে কম বয়সী পরিচালকদের সঙ্গে কাজ করতে গেলেও আমার পাশে যদি তারা দাঁড়িয়ে থাকে, আমি সিটটা ওঠার চেষ্টা করি। তারা আমায় উঠতে দেয় না, তারা আমায় ভালোবাসে, তারা বলে না দাদা তুমি বসো, বাট আমি চেষ্টা করি তাকে বসতে দেওয়ার। এমনকি নতুন কোনো আর্টিস্ট এসে, এটা আমরা শিখেছি, এগুলো শিখতে হয়, জানতে হয়। এখনকার ছেলেমেয়েরা এতটা জানার শেখার চেষ্টা করে না, তার একটাই কারণ, তারা খুব সহজে পেয়ে গেছে। এত সহজে পাওয়ার তো এটা জায়গা না, এটা হয়ে গেছে সিরিয়ালগুলোর দৌলতে। আর নইলে তারা অনেকেই, যাদের এখন মানে 2-4 জন আছে, সবাই খারাপ না, 2-4 জন আছে, হয়তো ভাবে আর সিনিয়র আর্টিস্ট দাঁড়িয়ে আছে, ও মোবাইল নিয়ে ঘেঁটে যাচ্ছে। হ্যাঁ, এইখানে বসে থাকার, মোবাইল ঘাঁটার মতো যোগ্যতাও তার নেই, হতোও না, যদি না এই সিরিয়ালওয়ালারা আয় 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 পাঠ করবি আয় বলে ডেকে নিয়ে আসতো। তো এইগুলো দৌড়াতো। আমি আমার সামনে এগুলো কেউ করলে আমি বরদাস্ত করি না। সে নতুন ছেলে হোক, নতুন হাউস হোক, চ্যানেল যদি প্রডিউসার হয়, আমি তাও চেঁচামেচি করি, আমি এগুলো নিতে পারি না। বাট সম্মানটা দিতে জানতে হয়। আমি এখনো পর্যন্ত একটা নতুন ছেলে বা নতুন মেয়ে যারা অভিনয় করে, যারা হয়তো ধরো একটু মারপিট বা একটু কষ্টের একটা খুব অ্যাক্টিং করে এলো, সিট খালি নেই, আমি সিটটা ছেড়ে বলি তুই বস, তোর তো ওখানে খাটনি হয়েছে। কারণ ওর খাটনিটা আমি ফিল করতে পারছি, আমার একটা সময় ওটা হয়েছে, আজও হয়, আমি ফিল করছি, আমি জোর করে বসাই, তুই বস, তুই একটু হাওয়া খা, আমি পরে বসবো, আমি তো এতক্ষণ বসে আছি, তুই বস, আমি বসিয়ে দিই। এটা জানতে হয়, এটা বাড়ি থেকে শিখে আসতে হয়, এটা নিজস্ব সহবত, এটাকে কেউ শেখায় না। বাট এখনকার মধ্যে একটু অন্য, মানে আমি এটাও, কিন্তু সবাই তা না। আমি এখন প্রচুর সিরিয়াল করি। আমার কিছুদিন আগে অষ্টমী বলে একটা সিরিয়াল চলছিল, বন্ধ হয়ে গেল। অনেক নতুন নতুন ছেলে মেয়েদের সাথে কাজ করি, তারা যারা আজকে অনেকগুলো সিরিয়ালে তাদের দেখা যায়, পরপর একটা শেষ হয় আরেকটা করছে, এরমভাবে আছে। তারা কিন্তু সম্মান করে পুরনো আর্টিস্টদের, তারা সেই মর্যাদাটা দেয়, তাই তারা কিন্তু টিকে আছে। তারা একটা শেষ হলে আরেকটা করছে। অনেকে আছে দেখবে তুমি একটা শেষ হলে আর ডাক পায় না। এইসব বিহেভিয়ারটা আগে ঠিক করতে হয়। আগেকার পরিচালক মানে স্বপন সাহা রিলেটেড যত পরিচালক আছে, এখনকার যে সমস্ত পরিচালক, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে একটু অন্য জায়গায়। সেটা হচ্ছে এখনকার পরিচালকরা অনেকটা ব্যাকআপ পায়। যেমন আমি বলছি, আগে যেসব ডাক্তাররা ছিল, তুমিও শুনে থাকবে, আপনারাও শুনে থাকবেন, অনেক পুরনো, প্রত্যেকটা জায়গাতেই এক একজন করে ডাক্তার থাকতে, বলতো আরে বাবা উনি ধন্বন্তরী। কেন? উনি এসে নাড়ি ধরে বলে দেয় কি রোগ হয়েছে। তখন এখন তো ডাক্তাররা সবটা দেখে বলে, আগে এলেই তোমাকে পাঠাবে 10খানা করে এসো, হ্যাঁ, তারপরে তোমার সব রিপোর্ট দেখবে, সব রিপোর্ট। আগে তো এত রিপোর্ট দেখতো না, তাই না? এখন এই সিস্টেম শুরু হয়েছে না, এটা বহুকাল ধরে শুরু হয়েছে, ডিজিটালের থেকে এটা হচ্ছে যে মনিটর দেখছে,
তখন মনিটর ছিল না। এত হিট ছবি হয়েছে, এখন তো হাউসফুল বোর্ড নেই কোনো হলে, তখন হাউসফুল বোর্ড থাকতো, সে বোর্ডটা খুলতো না, তখন মনিটর ছিল না। তখন এই সমস্ত পরিচালকদের আমি দেখেছি, অনুপ সেনগুপ্ত, স্বপন শাহ, হরদা, প্রভাত দা, বীরেশ দা, আমি এদের কাজ করেছি। হরদার কাজ আমার করা হয়নি, বাকি এদের সবার আমি কাজ করেছি। আমি কাউকে মনিটর দেখতে দেখিনি। তারা ওখানে দাঁড়াতো, তাদের চোখটাই মনিটর ছিল, সেইখানে শর্ট বলতো, সেখানে কাট করতো, সেই ছবিগুলো সুপার হিট হতো। এখন এত কিছু করে বেশিরভাগ ছবি ক্যাচ করা হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। দু একটা হয়তো হিট হচ্ছে, সেটাকে হিট বলা হচ্ছে এই শহরের ওই 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 ইন্টেলেকচুয়াল ছবি না কি সব বলা হয়, ওই ছবিগুলো দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচবে না, কোনো দিন বাঁচতে পারে না। কমার্শিয়াল ছবি হতে হবে, ছবি চারিদিকে চলতে হবে, গ্রামেগঞ্জে চলতে হবে, খাদানের মতো ছবি হতে হবে, যেটা কমার্শিয়ালও, যেটা এখনকার দিনের লেটেস্টও, এইরকম ধরনের রাজ চক্রবর্তী যেরকম ছবি করে, হ্যাঁ, এই যে ছবি হয়, এই সব ধরনের ছবি করতে হবে। একটা দুটো ওরকম ছবি হয়তো লেগে যাচ্ছে, নিশ্চয়ই ভালো ছবিরও দরকার, তখনও ভালো ছবি হতো, এখনও ভালো ছবি হয়, ভালো ছবির দরকার, কিন্তু ভালো ছবি দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচবে না। ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে কিন্তু কমার্শিয়াল ছবি চাই, আজও চাই, তা নাহলে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে, যেটা হতে বসেছে। তুমি নাটক করেছো, নাটক থিয়েটার যাত্রা করেছো, ছোট কথা কাজ করেছো, বড় কথা কাজ করেছো, কোনটা বেশি পছন্দ? মানে আমি সব মিডিয়ায় কাজ করেছি, কোনোটা ছাড়িনি, মাচাও করেছি। কোনটা বেশি পছন্দ? পছন্দের আমার সবগুলোই, বাট সিনেমাটা যদি সিনেমার মতো হয় তাহলে সব থেকে বেশি পছন্দ। আর কঠিন যদি কিছু বলতে হয় যে কঠিন, সেটা যাত্রা। যাত্রায় অভিনয় যে করে দেবে ওইখানে দাঁড়িয়ে, যেমন একটা পাহাড়ে যে ছেলেটা গাড়ি চালিয়ে দেবে, সে মোটামুটি সব জায়গায় গাড়ি চালাতে পারবে। আর ওই বড়বাজার এরিয়ায় যে একবার গাড়ি চালিয়ে দেবে আমাদের এখানে, সে সব জায়গায় গাড়ি চালিয়ে দেবে। সেরকমই যাত্রায় যে করে নেবে, সে যদি এবার নিজেকে একটু চেঞ্জ করতে পারে। যাত্রার অভিনয়টা তো ছবিতে চলে না, আর সিরিয়ালে আধা যাত্রা চলছে আজকাল দেখছি, আধা যাত্রা হচ্ছে, বাট এটা ছবিতে চলে না। একটু নিজেকে চেঞ্জ করতে পারে। আর এই সিনেমা বা ক্যামেরার তো একটা অ্যাঙ্গেলের ব্যাপার আছে, এইগুলো যদি জানতে পারে, তার কাছে কিন্তু জল ভাত। তোমার অভিনীত কোন চরিত্রটা বেশি পছন্দ? দেখো, আমি প্রচুর ভালো ভালো ছবি করেছি, অনেক ভালো ভালো চরিত্র আমি পেয়েছি। আমার মোটামুটি অনেক চরিত্রই পছন্দের, বাট আমি একটু কমেডিটা বেশি পছন্দ করি, একটু নেগেটিভও পছন্দ করি। একদম প্লেন ক্যারেক্টার হলে আমার মনে হয় যে এটা করার কিছু নেই, এই। আর আমার চরিত্র পছন্দের বলে কোনো পার্টিকুলার ছবির কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার গ্রেপ্তার ছবিটা যারা দেখেছে দর্শক বলে যে ওটা নাকি তাদের বেশি ভালো লেগেছে। গ্রেপ্তার, রাজমহল, এইসব ছবিগুলো বেশি ভালো লেগেছে। গুরু মিঠুনদার সাথে যেটা আছে, এটা এই। তোমাকে যদি আমি এখন বলি যে তোমাকে যদি কেউ বলে পরিচালনা করতে, ডিরেকশন, তাহলে তুমি কাদেরকে তুমি কাস্টিং এ রাখবে বা কাদেরকে তুমি কাজ করতে চাইছো? প্রথম কথা, আমাকে কেউ এখন পরিচালনা যদি করতে বলে, আমি বোধহয় মানে বছরখানেক তার আশপাশে আসবো না, তার থেকে দূরে থাকবো। আমি যে বললাম না যে সব থেকে কঠিন কাজ এটা, আমি প্রডিউসার জোগাড় করে আনবো, আমি প্রডিউসারকে 2 মাস ধরে তাকে ম্যানেজ করব, তাকে নিয়ে চলবো, আর আমার মাথায় ছড়ি ঘোরাবে যত টেকনিশিয়ান আছে, যত ইউনিয়ন আছে, যত এখনকার যারা তখন মানে কিভাবে কি হয়েছে ভগবানই জানে, আজকে হয়তো নাম করে ফেলেছে, ভালো কথা, সেটা তাদের জায়গা, তারা করেছে, তারা ছড়ি ঘোরাবে, আর আমি সেই ছড়ির নিচে মাথা নিচু করে কাজ করব। আমার দ্বারা হবে না। আমি পরিচালনায় যেতে এখনও চাইছি না। যতদিন পারবো অভিনয় করে যাব, জীবনের শেষ দিন অবধি অভিনয় করতে করতে যেন মরি, এইটুকু আমায় ভালোবাসা সবাই দিন, আপনারাও দর্শকরা দিন, আমি খুব খুশি থাকবো। এই প্রফেশনটা তুমি কি চাও বা তুমি কি পাও? চাওয়া পাওয়ার ব্যাপারটা আলাদা। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মূল্যায়নটা একটু কম হয়, বেশ কিছুটা কম হয়, একটু অন্য অনেক রকম ব্যাপার স্যাপার চলে। তো যাই হোক, সেটা ইন্ডাস্ট্রি, সেটা জেনেই তো আমাদের আসতে হয় যে এখানে অনেক কিছু চলবে। আর পাওয়াটা, দেখো, আমি অনেক কিছু পেয়েছি যেটা অনেকে পায়নি। হয়তো তাদের আমার থেকে হয়তো অনেক বেশি ট্যালেন্ট আছে, তারা সেটা পায়নি। আবার আমার থেকে কম ট্যালেন্ট আছে, তারা আমার থেকে অনেক বেশি পেয়ে বসে আছে। এটা এই ইন্ডাস্ট্রির, এই
গ্ল্যামার ইন্ডাস্ট্রির এটাই হচ্ছে নিয়ম, এটাই চলবে, এটাই চলছে। আমার কোনো আফসোস নেই, একটাই আছে যে আমি যেন আরও ভালো ভালো ক্যারেক্টার পাই, সব কিছু করতে পারি। এটা হচ্ছে কি জানো তো, তোমার এই প্রশ্নটা হচ্ছে আমার কাছে উত্তর হচ্ছে, আমার একটা কাঁচের গ্লাসে অর্ধেকটা জল আছে। আমি যদি ভাবি অর্ধেকটা আমার ফাঁকা কেন, তাহলে আমার কষ্ট হবে। আমি যদি ভাবি আমার গ্লাসটায় অর্ধেক জল রয়েছে, তাহলে আমার রয়েছে। এটাই হলো আমার উত্তর। এখনো পর্যন্ত কি করার ইচ্ছা? অভিনয়। ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? ভবিষ্যতে আরও ভালো অভিনয় করার ইচ্ছে। দেখো, অভিনয়ের জন্য আমি জীবনে অনেক কিছু ছেড়েছি, আমার ছাড়ার হিসেবটা অনেক বেশি, আর আমার স্ট্রাগলের গল্পটাও অনেক বেশি, অনেকটা বেশি। আমাদের এরকম জীবনের পথ এইভাবে চলতে হবে। আমাদের শিল্পীদের, মানে যারা আমরা শিল্পী, যারা আমরা শিল্পর কথা বলি, শিল্পিত্ব নিয়ে চলি, চিন্তা ভাবনায় চলি, তাদের মানে এরকম অনেক আসবে যাবে, বা যারা থাকার প্রিয়জনরা থাকবে, যারা কাছের মানুষ তারা থাকবে, যারা কাছের মানুষ তারাও চলে যাবে, একদিন যেতেই হবে। এখন শেষ মুহূর্তে এসে আমি দাঁড়িয়েছি। এখন কিছু কোশ্চেন করবো তোমাকে, সোজা 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 করতে, র্যাপিড ফায়ার, সোজা সোজা উত্তর দিতে হবে। তোমার প্রিয় অভিনেতা কে? বাংলা না হিন্দি? বাংলা। বাংলা উত্তম কুমার। প্রিয় অভিনেত্রী কে বাংলায়? বাংলা সাবিত্রী চ্যাটার্জি। প্রিয় সঙ্গীত শিল্পীকে? কিশোর কুমার। প্রিয় পরিচালক কে? স্বপন সাহা। কার কাজ না করার আক্ষেপ থেকে গেছে তোমার? এটা অনেকেরই কাজ। যেমন একজন, আমি তরুণ মজুমদারের কাজ করতে পারিনি। ভালোবাসার জায়গা কোথায়? ভালো, আমি সবাইকে বাসি। প্রিয় মানুষ কে? প্রিয় মানুষ অনেকেই আছে আমার জীবনে, বাট সব থেকে প্রিয় মানুষ আমার বউ, যে স্ট্রাগল পিরিয়ডে আমার সঙ্গে ছিল, হাত সাপোর্ট, একদম ফুল সাপোর্ট করেছে আমার সঙ্গে। আমি যখন খুব মানে আমি জন্মেছিলাম মোটামুটি সোনার চামচে না হলেও রূপোর চামচে নিয়ে, কিন্তু পরবর্তীকালে স্ট্রাগল করতে 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 খুব খারাপ জায়গাতে এসেছিলাম, তখন সে আমাকে সাথ দিয়েছে। প্রিয় পাত্র কে? পাত্র বলতে কি বোঝায়? বাবা মা? হ্যাঁ, অবশ্যই বাবা মা, আমার কাকা ছিল, এরা সবাই আমাকে দারুণ আগলে রাখতো, দারুণ ভালোবাসতো। প্রিয় খাবার কি? খেতে ভালোবাসি আমি পাঁঠার মাংস, কিন্তু মিষ্টিও আমার খুব প্রিয়। সুগার আমার নেই, বাট একেবারে নেই তা না, দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। আমি রোজ সকালে একটা আর রাতে একটা মিষ্টি খাই। আজকে দাসান কোম্পানিতে তুমি এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের অনেক কিছু না জানা অভিক ভট্টাচার্যের কথা জানলো আছে আমাদের দর্শক। দাসান কোম্পানিতে আমরা তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও। তোমার দাসান কোম্পানিতে এসে তোমার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে, এবং অনেক না বলা কথা আমি শেয়ার করলাম, সেটা করতে পারলাম। এটাও একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকেই এসে হয়তো তাদের অনেক না বলা কথা বলতে পারবে, এটাও একটা ভালো ব্যাপার। আর সব মিলিয়ে তো খুবই ভালো, আমার সবার সঙ্গেই খুব ভালো রিলেশন দাসান কোম্পানির।